বিনা ভোটে নির্বাচন মানে চুন ছাড়া পান খাওয়া, মন্তব্য কমিশনার রাশেদার। মন্ত্রী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা বোধগম্য নয় বলেছে আরেক কমিশনার আহসান হাবিব। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। দেশ জুড়ে টানা 29 দিন ধরে চলা তাপদাহ আরও 2 দিন চলবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি নামতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। মে মাসে আরও 2-3টি তাপপ্রবাহের আভাস রয়েছে। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ এবারই প্রথম। একদিকে গত 29 দিনের এই খরতাপে পুড়েছে পুরো দেশ। প্রচণ্ড রোদ আর দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে নাকাল জনজীবন। 92 সালে মার্চ জুড়ে টানা তাপপ্রবাহ হলেও তার বিস্তৃতি এবারের মতো ছিল না। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গত 76 বছরে রেকর্ড ভেঙেছে এবারে তাপপ্রবাহ। তবে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি নামতে পারে। বৃষ্টি বেশি হতে পারে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ ঢাকা বিভাগে। এদিকে সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। টানা তাপপ্রবাহে অস্বস্তি আর ভোগান্তিতে চরমে উঠেছে সারা দেশের সাধারণ মানুষের। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। চুয়াডাঙ্গার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। হাহাকার চলছে বৃষ্টির জন্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। বেশি কষ্টে শ্রমজীবীরা। রোদের তেজে বেশি সময় কাজ করতে পারছেন না তারা। এছাড়া তাপদাহে নষ্ট হচ্ছে মৌসুমী ফসল। দুপুরে টিকাই যাচ্ছে না মাঠে, এত রৌদ্র। আর আমরা এই মাঠের মধ্যে রোদ্রে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ছায়ায় বসছি, আবার কাজ করছি। টানা 3 সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত যশোরের জনজীবন। ডাব, আখের রস ও রাস্তার শরবতের দোকানে ভিড়। গাছের ছায়াতেও যেন স্বস্তি মিলছে না। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। গরম, নিচের গরমে মানে জীবনটা একটা জ্বালা পোড়া হয়ে যাচ্ছে এবং রোডে দেখা যাচ্ছে যে পিচ পর্যন্ত গলে যাচ্ছে, মানে গা পুড়ে যাচ্ছে এবং মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। মানুষের স্কিনটা পুড়ে যাচ্ছে আর কি। ঠান্ডা পানির সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় আসলে এলাকার নগরীর জনগণ অত্যন্ত কষ্টে আছে। তাপদাহে সাতক্ষীরায় ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। এই গরমে পানির কষ্ট আছে, এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। ভ্যান চালাতে পারছি না, অতিরিক্ত গরম, জীবন বেরিয়ে যাচ্ছে। তাই ছায়া একটু আসি বইছে। গরমে সহ্য করার মতো না, গলা শুকায় আসতেছে। এই কারণে এই গাছতলা নিচ্ছে, শরবত বিক্রি করতেছে, শরবত খেতে আসলাম। রেকর্ড ভেঙেছে রাজশাহীর তাপমাত্রাও 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে স্থবির জনজীবন। সীমাহীন কষ্টের মধ্যে নগরীর দিনমজুর ও রিক্সা চালক সহ বিভিন্ন পেশার মানুষ। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। গরমে তো পেরেশান আমরা সবাই। এরই মধ্যে আবার বিদ্যুৎ নাই, পানি সংকট, কি সমস্যা। মানুষ অস্থিরতা হয়ে আছে, মানুষের কাজকাম, জনজীবন অস্থির হয়ে যাচ্ছে। রোদের তাপমাত্রা বেশি, খুব গরম। ঘরে বসতে পারি না, ঘরে বসে থাকাই যায় না। গরমে হাঁসফাঁস অবস্থা গাইবান্ধার জনজীবনেও। বিপাকে শ্রমজীবীরা। অতিরিক্ত গরমে বেড়েছে রোগবালায়। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমে অতিষ্ঠ মানুষ, কি যে অবস্থা, মানুষের অবস্থা এত খারাপ, চিন্তাই করা যায় না। রাস্তাঘাট বেড়ালে রাস্তার ভাবুটিকে যাওয়া যায় না, খুব গরম, শরীর দাঁড়িয়ে যায়। এদিকে এক পশলা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গোনা মাপ চেয়ে দুর্বিষহ আবহাওয়া থেকে মুক্তি পেতে আল্লাহর অনুগ্রহ কামনা করেন মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সোমবার এই আদেশ দেন। আদেশে আদালত বলছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে এসি রয়েছে সেগুলোতে যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে। এছাড়া যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে শিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শ্রেণীকক্ষে এসি নেই। তীব্র গরমের কারণে এই ধরনের মাধ্যমিক
বা প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হবে। ঈদের ছুটি শেষে গত 21 এপ্রিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, তবে তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ ছুটি বাড়ানো হয়। এরপর গত 25 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে 28 এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে অনেক জায়গায় অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের ক্লাসে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো ফুটবল যে এই মৃত্যুর দায় কে নেবে? ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট সর্বান্বিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশে আওতামুক্ত থাকবে। টানা তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে শুকিয়ে চৌচির মেহেরপুরের নদীনালা, খালবিল। নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। নলকূপে উঠছে না পানি। সুপেয় পানির সংকটে দুর্বিষহ জনজীবন। সেচের সংকটে বিপাকে কৃষক। তুহিন অরণ্যর পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো প্রকৃতির চরম বৈরিতার মুখোমুখি মেহেরপুরও। তীব্র খরার কারণে জেলায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। গভীর নলকূপেও পানি উঠছে না। এতে পানির সংকট তীব্র হচ্ছে। সহজে মিলছে না সুপেয় পানি। রান্না, খাওয়া, গোসল, অজু এগুলো তো খুব কষ্টকর। যে রোদের তাপ, একটু ঠান্ডা পানি দরকার আমাদের, কিন্তু আমরা সে ঠান্ডা পানি পাচ্ছি না। বাড়িতে পানি নাই, গুনার বাড়িতে পানি আনছি, অনেক রকম মুখ টুক কালো করছে। পানি চাবি এখন পানি ওঠে না, মোটর দেয়, মোটরে পানি ওঠে না। তখন যেখানে পানি আছে এ বাড়ি ও বাড়ি, তখন দেখি কোথায় পানি আছে। এভাবে তো পানি নিয়ে এসে আমরা জীবনযাপন করতেছি। শুকিয়ে গেছে নদীনালা, খালবিল। এ অবস্থা আরো কিছুদিন চললে সুপেয় পানি এবং সেচের পানির চরম সংকট দেখা দেওয়ার শঙ্কায় স্থানীয়রা। চাষাবাদের ভরা মৌসুমে সেচের ব্যয় বৃদ্ধিতে উদ্বিগ্ন কৃষক। পানি নেওয়ার এখন নিচে নামে চলে গেছে, পানি পাইপই পাচ্ছে না। মেশিন স্টার্ট দিচ্ছি, মেশিনে পানি উঠছে, অগত্য 5-6 মিনিট পরে পানি উঠছে। খুবই একটা ভোগান্তির ভিতরে আছি। মাঠে আপনার সৌর বিদ্যুতে পানি পাওয়া যাচ্ছে না, মেশিনে পানি পাওয়া যাচ্ছে না, আমার ধান আবাদ করার সমস্যা হয়ে যাচ্ছে। রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিচে 1 বিঘা বই ভিজাতে 7 থেকে 8 লিটার তেল লাগতেছে। আগে 1 ঘন্টায় 1 বিঘি বই প্রায় ভিজানো সম্ভব হইতো, এখন 4 ঘন্টায় হচ্ছে না 1 বিঘি বই ভিজা। মাঠ ঘাট সব ফাটে নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলে কৃষকের এখন একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। পানির সংকট মোকাবেলায় নতুন নলকূপ স্থাপন সহ খালবিল পুনঃখননের কাজ শুরু করেছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড। বৈশাখের পর হয়তো কম বেশি বৃষ্টিপাত হয়, তাতে পানির লেয়ারটা একটু উপরে উঠে আসে, কিন্তু আমাদের এবার কোনো বৃষ্টিপাত না হয় আর ওদের যে তীব্রতা, এই কারণে পানির লেয়ারটা বরঞ্চ আরো নেমে যাচ্ছে। আমরা সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা ব্যবহার করছি, অলরেডি আমরা আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্পযুক্ত, এটা দ্রুত শুরু করবে যাতে মানুষের পানির অভাবটা না থাকে। আন্তঃজেলার যে নদীগুলো আছে, অন্যান্য নদীগুলো, এগুলো সংযোগ করে যাতে নদীতে প্রবাহ এবং পানি সবসময় থাকে এবং নদীর পানির কারণে যাতে আশেপাশের এলাকার যে ভূগর্ভস্থ পানির রিচার্জটা হতে পারে, সে পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। মেহেরপুর জেলায় সরকারিভাবে 12,000 নলকূপ দেওয়া হয়েছে। এর মধ্যে অগভীর 7,500 এবং গভীর 2,700 ও টিউবওয়েল 1,150টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। সকালে ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে ভোট দিতে পারার আস্থা ফিরেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তার প্রমাণ। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন কমিশনার আহসান হাবিব খান। এ সময় তিনি বলেন, এবারে নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে। তবুও এমপি মন্ত্রীদের কেউ কেউ কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা বোধগম্য নয়। সরকারের থেকে, ওই দলের থেকে, ওই দলের নেত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কিন্তু পরিষ্কার বার্তা প্রভাবমুক্তভাবে করতে হবে। এই দলের প্রধান, সরকার প্রধানের নির্দেশ তোমরা অমান্য করছেন।
এটা আমার বোধগম্য নয়। এটা আমি তাদের পরে ছেড়ে দিলাম। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাত অনেক বড়, তাদের সততা 100% নির্মূল করে দিবে, চিন্তা করেন না। আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু কোনো কোনো কেন্দ্রে 70 ভাগ, কোনো কোনো কেন্দ্রে 80, কোনো মানে জায়গায় 60, এই ধরনের এই গরমের মধ্যে তীব্র গরমের মধ্যেও কিন্তু ভোটার উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম। আমরা একটা ভালো, সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশ ইলেকশন করতে চাই। ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। দখলে মরতে বসেছে পঞ্চগড়ের পাম নদী। সদর ও বোদা উপজেলায় নদীতে বাঁধ দিয়ে পুকুর ও মাছের খামার করেছে প্রভাবশালীরা। কিছু জায়গায় নদী পরিণত হয়েছে নালায়। গতিপথ বদলে যায় বর্ষায় ভাঙনের সংখ্যায় অর্ধশত পরিবার। পঞ্চগড় থেকে মোশাররফ হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল আর গতিপথ পরিবর্তন করায় চরম অস্তিত্ব সংকটে পঞ্চগড়ের পাম নদীটি। এর দৈর্ঘ্য 4.5 কিলোমিটার, গড় প্রস্থ 20 মিটার। বোদা উপজেলার পামেরপাড়া এলাকায় পঞ্চগড় মারেয়া সড়কের কোল ঘেঁষে চলছে নদী দখলের মহোৎসব। নদীর মাঝখানে বাঁধ দিয়ে বানানো হয়েছে মাছের খামার, আরেকদিকে হচ্ছে চাষাবাদ। পিলার ঘেঁষে খনন কাজ করায় ঝুঁকিতে পাম সেতু। এই শর্টটা আস্তে আস্তে মনে করেন ব্রিজের ভাটি দিয়ে ওরা কি করছে, বানটা ঘুরিয়ে দিছে। দেওয়ার পরে এখন আমাদের যে জমিনটা বাড়ি করে আসি, আমাদেরটা ভাঙে পড়ে যাচ্ছে। বৃষ্টির ওখানে তো সোজা ছিল, পানিটা তখন সোজা ওখানে একবারে সোজা হয়ে গেছিল। দিনে দুপুরে দখল করতেছে, ওদের ক্ষমতা বেশি, ক্ষমতার জোরে এটা করতেছে। কারা করতেছে এটা? এটা জিয়াবুর বাবুল যেগুলো খাস জমিটা ছিল ওদের মধ্যে কইরা নিয়ে এখন মানে মালিকানা জমিটা ফেলাই দিল আর কি। অন্য জমি ফেলাই নদীতে ফেলাই দিল। এখান থেকে আমাদের বাড়ি এখান থেকে 15 থেকে 16টা পরিবার বেশি হবে যে ভাঙতেছে। নদীর জমিকে নিজের অর্পিত সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী জিয়াউর রহমান। মাঝখানে পুকুর করছি, যেটা নদী ছিল আগে আর কি, ওটা অর্পিত সম্পত্তি। ওটা জজ কোর্ট, আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিছে, আমার কোর্টে রায় দিছে। রায় কবি আমার সাথে আছে। আর এই যে পুকুরটা কাটতেছি বর্তমানে, পুকুর কাটা তো আমার আগে থেকে পুকুর কিলা, ঠিক আছে। মাঝখানে দুই পাশে পুকুর, মাঝখানে পার্টিশন মানে আমি উঠে যাচ্ছি। আমি এবার একটা রাস্তা করবো বাড়ি যাওয়া আসার জন্য। এই যে আপনারা দেখতেছেন, এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা করতেছি, এদিক দিয়ে আমি রাস্তায় উঠবো। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা। পাম নদীর ডান তীরে বাঁধ দিয়ে পুকুর খননের একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্য উপাত্ত জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে উনি যেটুকু নদী গতিপথ বদলানো সহ যে অংশটুকু ক্ষতিগ্রস্ত করেছেন তিনি তাকে পূর্বের অবস্থায় ফেরত দেবেন। যদি না দেন তাহলে তার বিরুদ্ধে যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করব। এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা সদরের ধাক্কামারা এলাকার নিম্নাঞ্চল থেকে উৎপত্তি হয়ে বেংহারি বনগ্রাম ইউনিয়নের বন্দরবনি এলাকায় করতোয়া নদীর সাথে মিশেছে পাম নদীটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ভূমি আইন সংক্রান্ত বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে রংপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এতে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত 15 দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, হুইপ মাশরাফি বিন মোর্তজা এমপি সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
ময়মনসিংহে তীব্র তাপদাহে স্বস্তি পেতে পথচারীদের মাঝে ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। নগরীর চরপাড়া মোড়ে সিটি মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ পথচারীদের মাঝে ওরস্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। এ সময় ছাত্রলীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সদস্য ও আইনজীবী পেশায় 50 বছর পূর্তি উপলক্ষে আইনজীবীদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ আইনজীবীদের ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নতুন গ্যাস কূপ খনন কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। অম্বরনগর ইউনিয়নের ওয়াসিকপুর গ্রামে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ঝালকাঠিতে চলছে 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুদিনের এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাগুল নিঝুম। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী 22টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। ঝিনাইদহে বয়স্কদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ক্যাম্পেইন হয়েছে। জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই ক্যাম্পেইনে বিভিন্ন এলাকার 150 জন প্রবীণ ব্যক্তি অংশ নেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় নিয়ে সেমিনার হয়েছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সদর দপ্তরের স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। তীব্র তাপদাহে পাবনায় পথচারী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও হাত পাখা বিতরণ করা হয়েছে। ব্যাচ ভিত্তিক ফেসবুক গ্রুপ লিজেন্ড এসএসসি 2000 এইচএসসি 2002 এর জেলা শাখার উদ্যোগে শহরের রবিউল মার্কেট এলাকায় এ সকল সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় রেজিস্ট্রেশনের দাবিতে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা। বিআরটিএ এর কার্যালয়ের সামনে জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান 100 এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস হয়েছে। আর গ্রামের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু। মাদারীপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা হয়েছে। ব্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান। সাতক্ষীরার কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানি সহ স্থানীয় সাংবাদিক আরাফাত আলী সহ নিরীহ 5 গ্রামবাসীর নামে মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিনা ভোটে নির্বাচন মানে চুন ছাড়া পান খাওয়া, মন্তব্য কমিশনার রাশেদার। মন্ত্রী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা বোধগম্য নয় বলেছেন আরেক কমিশনার আহসান হাবিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।